এই মামলা হাইকোর্ট কখন এফআইআর খারিজ করে, যে যদি দেখা যায় সেখানে যা বর্ণনা আছে তাতে কোনো কগনাইজেবল অফেন্স ডিসক্লোজড হচ্ছে না, তখন খারিজ করে। বা এমন যদি বোঝে যে এটা আউট অফ কোনো বায়াস বা ম্যালিস, মিথ্যা করে কিছু করা হয়েছে, তখন এফআইআর খারিজ করে। কিন্তু এখানে এমএলএরা অভিযোগ করছেন এবং তারপর তো এমএলএরা বলছেনও যে এটা আমার সই নয়, তো এফআইআর খারিজ করার হাইকোর্টের কাছে কোনো সুযোগ ছিল না। হাইকোর্ট আইন অনুসারে জজ সাহেবদের রায় দিতে হয়। অতএব এফআইআর যে খারিজ করবার জজ সাহেবদের কোনো সুযোগ ছিল না, খারিজ করেননি। যে সাজা 7 বছরের জেল এবং জরিমানা এবং 2ও হতে পারে। এখন মেয়র পদত্যাগ করলেন কেন? যে তিনি সম্মানজনকভাবে কাজ করতে পারছেন না। তো অসৎ কাজ করবেন, অপরাধ করবেন, আবার সম্মানজনকভাবেও কাজ করবেন, এই দুটো তো একসঙ্গে হয় না। তিনি ফিরহাদ হাকিমকে দিয়ে বেআইনি কাজ করিয়েছেন, এখন কি করে বলবেন যে তুই থাক? এবং উনি যদি বেআইনি কাজ না করতেন তাহলে এতটা অসম্মানিত হয়ে তাকে পদত্যাগ করতে হতো না। মমতা ব্যানার্জি যেসব অপরাধ করেছেন, এই যে চিটফান্ডের দুর্নীতি বলুন, নিয়োগ দুর্নীতি বলুন, পুর নিয়োগ দুর্নীতি বলুন, বা এই যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি, যেটা আরজিকর কাণ্ডে দেখছেন যে চার্জশিট হয়েছে প্রিন্সিপালের বিরুদ্ধে, তো সেই সব অপরাধের জন্য এখন মমতা ব্যানার্জিকে দেখুন যে হাজতে যেতে হবে, জেলে যেতে হবে। আমি চাইবো ভালোভাবে তদন্ত করুন, ওনাকে কিছুদিন হাজতে রাখুন, তারপরে জেলে পাঠান, তখন তাহলে মাথাটা ঠিক হবে। বহু বছরের জেল এবং জরিমানা এবং দুটো হতে পারে। মানে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতার ব্যাপারটা খুব ছোট ব্যাপার নয়। পাশে পেয়ে গিয়েছি আরও একবার ডক্টর নজরুল ইসলামকে। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেইন কলিংয়ের পর্দায়। নমস্কার স্যার। প্রথমেই যে প্রশ্নটা উঠে আসছে সেটা হচ্ছে ওই সই জাল যে মামলাটি, সেখানে সিআইডির হাজিরা এড়ানোর জন্য এবং এফআইআর বাতিলের জন্য যেরকমটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু কোনো রকম রক্ষা কবচ পেলেন না তিনি। তবে কি এবারে এই সই জালিয়াতি কাণ্ডেই শেষ পর্যন্ত শ্রীঘরে আশ্রয় নেবেন তৃণমূলের তথাকথিত সেকেন্ড ইন কমান্ড? দেখুন, যে কেসের কথা আপনারা বলছেন সেখানে দুজন এমএলএই বিধানসভা স্পিকারকে জানান যে সই জাল করা হয়েছে, এবং একাধিক এমএলএ বলেছেন যে এখানে যে সই আছে সেটা আমাদের সই না। অতএব অপরাধটা এখন পর্যন্ত যা তদন্ত হচ্ছে তাতে প্রমাণিত বলতে পারেন, অপরাধটা প্রমাণিত। আচ্ছা, এখন কগনাইজেবল ক্রিমিনাল অফেন্স, নন বেলেবল অফেন্সের ধারায় মামলা শুরু হয়েছে। তো এই মামলা হাইকোর্ট কখন এফআইআর খারিজ করে, যে যদি দেখা যায় সেখানে যা বর্ণনা আছে তাতে কোনো কগনাইজেবল অফেন্স ডিসক্লোজড হচ্ছে না, তখন খারিজ করে। বা এমন যদি বোঝে যে এটা আউট অফ কোনো বায়াস বা ম্যালিস, মিথ্যা করে কিছু করা হয়েছে, তখন এফআইআর খারিজ করে। কিন্তু এখানে এমএলএরা অভিযোগ করছেন এবং তারপর তো এমএলএরা বলছেনও যে এটা আমার সই নয়, তো এফআইআর খারিজ করার হাইকোর্টের কাছে কোনো সুযোগ ছিল না। হাইকোর্ট আইন অনুসারে জজ সাহেবদের রায় দিতে হয়। অতএব এফআইআর যে খারিজ করবার জজ সাহেবদের কোনো সুযোগ ছিল না, খারিজ করেননি। এখন পরের কথা, যেটা দেখুন, জালিয়াতি যে হয়েছে সেটা প্রমাণিত হয়ে যাবে এই জন্যে যে ধরুন যাদের সই জাল করা হয়েছে তাদের থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে কোর্টের আদেশ অনুসারে। তো এইটা যখন হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে যাবে, এক্সপার্ট ওপিনিয়ন দেবে যে যে সই নিয়ে তারা পাঠিয়ে চলে সেটা জালিয়াতি করা সই কিনা। আর যদি এটা প্রমাণ হয়ে যায় যে জালিয়াতি করা সই, তাহলে তো যে সাজা 7 বছরের জেল এবং জরিমানা এবং 2ও হতে পারে। এবং সেক্ষেত্রে যিনি এটা করেছেন, অর্থাৎ যিনি পাঠিয়েছেন, তিনি তো দায় অস্বীকার করতে পারবেন না, তার সাজা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবার অপরদিকে দেখা যাচ্ছে যে মেয়র পদ থেকে ইস্তফা দিলেন অবশেষে ববি হাকিম, অর্থাৎ ফিরহাদ হাকিম। তাহলে কি এবার ছোট লালবাড়ি থেকেও একদম অফিসিয়ালি তৃণমূলের পাত্তারি গোটালো? দেখুন, মেয়র নিযুক্ত হন, তারপর মেয়র পরিষদদের ঠিক করা হয়। তো যেমন মন্ত্রিসভায় চিফ মিনিস্টার পদত্যাগ করে দিলে আর সে মন্ত্রিসভা থাকে না,
প্রধানমন্ত্রী পদত্যাগ করে দিলে সে মন্ত্রিসভা থাকে না। তো মেয়র পদত্যাগ করার পর তো স্বাভাবিকভাবে একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন মেয়র পদত্যাগ করলেন কেন? যে তিনি সম্মানজনকভাবে কাজ করতে পারছেন না। তো অসৎ কাজ করবেন, অপরাধ করবেন, আবার সম্মানজনকভাবেও কাজ করবেন, এই দুটো তো একসঙ্গে হয় না। তো এই যে অভিষেক ব্যানার্জির বাড়িতে নোটিশ গিয়েছে, এটা হতে পারে যে নোটিশ পাঠানোর সময় তিনি জানেন না, কারণ রাজ্য সরকারের হাতে আইনে ক্ষমতা দিয়েছে, মেয়রকে তারা সুপারসিড করতে পারেন, বাইপাসও করতে পারেন। কিন্তু যখন এই অবৈধ নির্মাণগুলো হয়েছে, তো বিল্ডিং ডিপার্টমেন্ট তো ওনার অধীনে, তাহলে উনি সেই অবৈধ নির্মাণ বন্ধ করেননি কেন? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন? তো এটা তো পুরো দায়িত্ব ফিরহাদ হাকিমের। এই যে বাড়ি ভাঙা হবে, যারা বাড়ি করেছেন তারা যেমন দোষী, তেমনি মেয়র, সেই বিল্ডিং ডিপার্টমেন্টের যে ডিজি বা বড় লেভেলে যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন বা বড় চেয়ারপারসন, সকলকে ধরে ভিতরে পাঠানো উচিত। এরা সকলে অপরাধ করেছেন। যে বেআইনি নির্মাণ করেছেন শুধু সেই অপরাধী নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিছুদিন আগেও বলছিলেন যে দয়া করে কেউ ইস্তফা দেবেন না, পদ ছেড়ে যাবেন না, তার কারণ তার সুযোগ নিতে পারে বিজেপি, সেখানেই আজকে দেখা যাচ্ছে ফিরহাদ হাকিমকে যখন প্রশ্ন করা হয় যে দলনেত্রীর কাছে তিনি পারমিশন নেওয়ার জন্য গিয়েছিলেন, এত সহজে তাকে পারমিশন দিয়ে দিলেন, এই বিষয়টাকে কিভাবে দেখতে চান? কারণ মমতা ব্যানার্জি ওনাকে পারমিশন না দিয়ে কী করবেন? এই যে ফিরহাদ হাকিম মেয়র ছিলেন, এই দেবলিনেরা বড় চেয়ারপারসন ছিলেন, তারপরে অভিষেক ব্যানার্জি যে বেআইনি নির্মাণ করেছেন, তো সেটা মমতা ব্যানার্জির অন্তত অনুমতি ছাড়া হয়েছে বলে আপনার ধারণা? তো তিনি ফিরহাদ হাকিমকে দিয়ে বেআইনি কাজ করিয়েছেন, এখন কি করে বলবেন যে তুই থাক? এবং উনি যদি বেআইনি কাজ না করতেন তাহলে এতটা অসম্মানিত হয়ে তাকে পদত্যাগ করতে হতো না। স্যার, একই সঙ্গে কলকাতার পাশাপাশি বিধাননগর থেকেও এবারে সরাসরি ইস্তফা দিলেন সেখানকার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। পরপর এভাবে তাসের ঘরের মতো তৃণমূলের সাজানো সাম্রাজ্য ভেঙে যাচ্ছে, কিভাবে দেখছেন? কতটা গুরুত্বপূর্ণ এটি বাংলার রাজনৈতিক প্রেক্ষিতে? না, এটা খুব স্বাভাবিক, কারণ এই দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে বড়, মাঝারি, ছোট, একদম বুথ লেভেল পর্যন্ত নেতারা একটাই আদর্শ ছিল, সেটা হচ্ছে তোলা তোলো, কাটমানি নাও, কমিশন খাও, অপরাধ করে পয়সা রোজগার করো। তো এটা তারা করতে পেরেছে কেন? কারণ মুখ্যমন্ত্রী ছিল মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী ছিল মমতা ব্যানার্জি, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত না। আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নয়, পুলিশ মন্ত্রীও নয়, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অতএব যারা অপরাধ করার জন্য মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, তারা মমতা ব্যানার্জির সঙ্গে কেন থাকবে? বরং মমতা ব্যানার্জি যেসব অপরাধ করেছেন, এই যে চিটফান্ডের দুর্নীতি বলুন, নিয়োগ দুর্নীতি বলুন, পুর নিয়োগ দুর্নীতি বলুন, বা এই যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি, যেটা আরজিকর কাণ্ডে দেখছেন যে চার্জশিট হয়েছে প্রিন্সিপালের বিরুদ্ধে, তো সেই সব অপরাধের জন্য এখন মমতা ব্যানার্জিকে দেখুন যে হাজতে যেতে হবে, জেলে যেতে হবে। স্যার, এক কথায় 3 টার্মের মুখ্যমন্ত্রী, বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় একটা দিন ছিল যে সময়ে গোটা বাংলা, মানে তিনি রাস্তাতে দাঁড়িয়ে গেলে হয়তো কয়েক হাজার লোক তার পিছনে দাঁড়িয়ে পড়তেন। তবে এখনই নিঃসঙ্গ একা মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মন্দিরে তিনি পুজো দিতে গেলেন, সেখানেও এই ঠাঁটা গরমের মধ্যে তাকে অপেক্ষা করতে হলো। এই ব্যাপারটা কোথাও না কোথাও কি মসনদহারা একজন স্বৈরাচারিণীর এরকমই পতন, এইভাবে কি দেখতে চান, বিশ্লেষণ করতে চান স্যার এই বিষয়টিকে? দেখুন, কালীঘাট মন্দিরে হোক বা অন্য যে কোনো মন্দিরে হোক, সেখানে অন্তত প্রতিষ্ঠিত লোক, ধনী লোক আর অপ্রতিষ্ঠিত লোক বা গরিব লোকদের মধ্যে ফারাক করা উচিত নয়। যদি দেবীর মন্দিরে, দেবতার মন্দিরে যদি ফারাক হয়, তাহলে তো খুবই দুঃখজনক হয় আমাদের এখানে। তো যেহেতু হয়, তো যখন তিনি ক্ষমতায় ছিলেন অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করেছেন, এখন ক্ষমতায় নেই, এখন উনি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। যদি সমানাধিকার থাকতো, তিনি সেদিনও সাধারণ মানুষের মতো দেবীর কাছে যেতেন, তাহলে আজ তার খারাপ লাগার মতো কিছু হতো না। সেদিন মহারানীর মতো গিয়েছেন, আজকে একদম তাকে সাধারণ মানুষের মতো যেতে হচ্ছে।
বিধানসভার পাশাপাশি এখন দেখা যাচ্ছে বিদ্রোহের আঁচ গিয়ে লাগলো লোকসভার অন্দরেও, সংসদেও একের পর এক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী বিক্ষুব্ধ যারা সাংসদ আছেন তারা এখন প্রকাশ্যে মুখ খুলছেন। তাহলে কি বিধানসভার মতো সংসদেও এই তৃণমূলের ভবিষ্যৎ এখন ভঙ্গুর হয়ে পড়ছে? হ্যাঁ, এটাই স্বাভাবিক, কারণ বিধানসভাতে যেমন 2/3 বেশি এমএলএ তারা অভিষেক ব্যানার্জিকে চাইছেন না, সেরকম লোকসভাতেও যদি এরকম হয়, লোকসভাতে কত তাদের প্রায় 29 কি এরকম এমএলএ আছে, না সেটা লোকসভা রাজ্যসভা মিলিয়ে। তো তাহলে যদি তার 2/3 এই বিধানসভার মতো হয়ে যায়, তাহলে তো মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি তাদের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না, অন্য গোষ্ঠীর উপর থাকবে, এবং সেক্ষেত্রে যে তৃণমূলের যে সিম্বল বা নাম সেটাও হাতছাড়া হয়ে যাবে ইলেকশন কমিশনের কাছে গেলেই। স্যার, অপরদিকে দেখা গেল যে ব্যক্তির ওপর এতদিন পর্যন্ত সিন্ডিকেট রাজ, মনোপলি ইত্যাদি হাজার একটা অভিযোগ ছিল, একের পর এক শিল্পী তারা বলেছেন যে টলিউডে কিংবা শিল্পী মহলের অন্দরে ব্যান কালচার মূলত তার হাত দিয়েই আসা, সেই স্বরূপ বিশ্বাস অর্থাৎ অরূপ বিশ্বাসের ভাই আজকে গ্রেফতার হলেন। এই বিষয়টির সাথে সাথে কি তাহলে এই শিল্পী মহলে তিনি যা যা দুর্নীতি করেছেন সেই সমস্ত কালাচিঠা এবারে সামনে আসবে? আসা উচিত। আসবে কিনা সেটা নির্ভর করে কত ভালোভাবে তদন্ত হবে এবং কোর্টে সেটা কত ভালোভাবে সে প্রমাণগুলো পেশ করা হবে। দেখুন তো, এটা ওই একই কারণে মমতা ব্যানার্জি যদি এই অপরাধের সঙ্গে যুক্ত না থাকতেন, তার পরিবারের সদস্য অরূপ রায় যদি এর সঙ্গে যুক্ত না থাকতেন, তাহলে স্বরূপকে কেউ গুরুত্ব দিত না। কিন্তু স্বরূপ যে অপরাধটা করতে পেরেছে সেটা ওই মমতা ব্যানার্জি বা মন্ত্রী অরূপের বলে। তো অতএব স্বাভাবিকভাবে এখন সকলের উপরই খাড়াটা নামার কথা। স্যার, এবারে একটু আন্তর্জাতিক ক্ষেত্রে আসতেই হচ্ছে, তার কারণ একাধিকবার দেখা গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নানা রকমের উস্কানিমূলক মন্তব্য তিনি করেছেন। এবার তো সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রসঙ্গ টেনে এনে তার উজ্জ্ব নাম করে বাংলাদেশের যে হাদি তাকে হত্যা মামলায় সরাসরি তিনি অমিত শাহের সঙ্গে জড়িয়ে দিলেন এবং তিনি বললেন যে আমি যদি চাই, আমি যদি মুখ খুলি তাহলে বাংলাদেশ অশান্ত হয়ে উঠবে। এইটা কি কোথাও না কোথাও গিয়ে একটা চরম দেশদ্রোহিতার মতন আচরণ বলে আপনার মনে হয়? দেখুন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তো ওখানে দেখবেন যে শপথের দুটো পার্ট থাকে। প্রথমে যে পার্টটা যে আমি দেশের সংবিধান মেনে চলব, দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করবো, এটা। আর দ্বিতীয় ভাগটা থেকে মন্ত্রগুপ্তি, যে আমি এই যে পদে কাজ করব, এর জন্যে আমি যেসব গোপন কথা জানতে পারবো সেগুলো আমার কাজের বাইরে গিয়ে আমি কোথাও প্রকাশ করব না, এটা ওত নিতে হয়। তো তাহার কিনা বা তিনি যেটা দাবি করছেন সেটা বলেছিলেন কিনা আমি জানি না, কিন্তু যদি বলেও থাকেন তাহলে সেটাই যে বাইরে প্রকাশ করে দিলেন, তিনি যে শপথ নিয়েছিলেন সেটা ভঙ্গ করলেন এবং তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে আইনত। 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আমাদের দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক যে সব কথাবার্তা জড়িয়ে আছে, আমাদের সাবধানে কথা বলা উচিত। আমাদের এমন কিছু বলা উচিত নয় যে আমাদের দেশের সঙ্গে সে দেশের সম্পর্ক তার দ্বারা খারাপভাবে প্রভাবিত হয়, ভালো না হয়ে খারাপ হয়। তো মমতা ব্যানার্জি সে দোষেও দুষ্ট হচ্ছেন। 3 নম্বরটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি এটা সত্যিই হয় যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেছেন যে এই ব্যাপারটা পুলিশকে আপনি বলে দেবেন যাতে বাইরে প্রকাশ না হয়, তো তাহলে মমতা ব্যানার্জি তো সেটা মেনে নিয়েছিলেন। তার মানে যদি সত্যিকার কোনো অপরাধের ষড়যন্ত্র থাকে তিনি তার পার্ট হয়েছিলেন। তো তাহলে অমিত শাহ যদি দোষী হন তাহলে তিনি দোষী নন কেন?
ভারতীয় ন্যায় সংহিতাতে বা বিএনএসে 152, 153, 153A, 191, 92, 196, 351, 352 এবং 353 এই এতগুলি ধারাসহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মূলত রাষ্ট্রের সার্বভৌমত্ব, সম্প্রীতি, জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অভিযোগ তার বিরুদ্ধে আরোপ হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, আমি তো বলছি ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই উচিত। উনি কথা বলতে পারেন, বাক স্বাধীনতা আছে, কিন্তু আপনি যদি সংবিধানের 19 নম্বর ধারাটা দেখে নেন, তো তাহলে এখানে এক উপধারায় যেখানে এই স্বাধীনতাগুলো দেওয়া হয়েছে, তারপরে 2 উপধারা থেকেই শুরু হয়েছে যে তার উপর কি কি মানে সীমাবদ্ধতা আছে। আমরা দেশের অখণ্ডতা ক্ষুণ্ণ হবে এরকম কোনো কথা বলতে পারি না, আমরা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে এরকম কোনো কথা বলতে পারি না, অন্য দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অবনতি হবে এরকম কোনো কথা বলতে পারি না। ওখানে বলা আছে কোনো অপরাধ করতে আমরা উৎসাহিত করতে পারি না, মানহানি হতে পারে এরকম কোনো কথা বলতে পারি না। ওখানে একদম পর পর বলা আছে কথাগুলো। তো আমাকে বাক স্বাধীনতা আছে মানে এগুলোও আমার করার অধিকার তো নাই। যেখানে স্বাধীনতা দেওয়া হয়েছে সেখানেই বলা হয়েছে যে এগুলো হচ্ছে সীমাবদ্ধতা। তো উনি যদি সেই সীমাবদ্ধতা না মানেন, তাহলে তাকে তো আইনটা দেখাতে হবে যে তুমি এটা লঙ্ঘন করেছো। অতএব যারা মামলা করেছেন ঠিকই করেছেন। আমি চাইবো ভালোভাবে তদন্ত করুন, ওনাকে কিছুদিন হাজতে রাখুন, তারপরে জেলে পাঠান, তখন তাহলে মাথাটা ঠিক হবে। স্যার, কৌতূহলবশত একটু জানতেই ইচ্ছা করছে যে এই অভিযোগ যদি প্রমাণিত হয়, তিনি যদি সত্যি দোষী সাব্যস্ত হন, সর্বোচ্চ কীরকম কি সাজা আমাদের মানে বহু বছরের জেল এবং জরিমানা এবং দুটো হতে পারে। মানে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতার ব্যাপারটা খুব ছোট ব্যাপার নয়। অন্য রাষ্ট্রের সঙ্গে আমাদের দেশের সম্পর্কর ব্যাপারটা খুব ছোট ব্যাপার নয়। তো এখানে তো সরাসরি অন্য দেশের সঙ্গে আমাদের সম্পর্কের প্রশ্ন এসে যাচ্ছে। স্যার, শেষ প্রশ্ন থাকছে যে এই এত সব কিছুর পর এই তৃণমূল বা নতুন গঠিত হঠাৎ করে উদীয়মান তৃণমূল যাই বলিন না কেন, বা বিক্ষুব্ধ তৃণমূল, এই গোটা দলটির ভবিষ্যৎ কি খুব অচিরেই শেষ হতে চলেছে বা শেষের পথে? দেখুন, আমি তো ভোটের রেজাল্ট আউট হওয়ার আগে বলেছিলাম, আপনারা চেক করে দেখুন, যে ক্ষমতায় থেকে চলে গেলে যাদেরকে কেউ নেবে না এরকম 2-4 জন দলে থাকতে পারে, অন্যরা কেউ থাকবে না এখানে।